শকুন্তলা একটা দোকান থেকে তার জিনিসপত্র কিনে বেরোচ্ছিল। এমন সময় একটা কুকুর ওকে দেখে চিৎকার করতে থাকে। প্রথমে তো শকুন্তলা ওকে অনেকবার তাড়ানোর চেষ্টা করে থাকে, কিন্তু ওই কুকুরের ডাক শুনে আরো অনেকগুলো কুকুর দৌড়ে দৌড়ে একজড়ো হয়ে যায়, আর সবাই শকুন্তলার সামনে চিৎকার করতে থাকে। শকুন্তলার হাইট 4 ফুট 5 ইঞ্চি ছিল, আর ও নিজের ছোট ছোট পা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। ওখানকার প্রত্যেকটা লোক শকুন্তলাকে বাঁচানোর বদলে তাকে দেখে হাসছিল। শকুন্তলা একটা বাড়ির সামনে দিয়ে দৌড়ে পেরোচ্ছিল, তখনই ওই বাড়ি থেকে একটা লম্বা মেয়ে হাতে ডান্ডা নিয়ে ওখান থেকে বেরোয় আর কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। আপনি ঠিক আছেন তো আন্টি? আসুন আসুন, আপনি বাড়িতে আসুন, এসে একটু জল খান আর একটু আরাম করুন, তারপরে বাড়ি চলে যাবেন। তোমাকে অনেক ধন্যবাদ মা, তুমি কত দয়ালু। সত্যি বলছি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর এখানকার মানুষ কতই না অদ্ভুত, সবাই দাঁড়িয়ে হাসছিল, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। ওই মেয়েটা ওকে বাড়ি নিয়ে আসে। বাড়িতে ওর মাও ছিল। আপনার মেয়ে সত্যি ভীষণ ভালো, কত সাহায্য করলো আমায়, না হলে ওই কুকুরগুলো আমার প্রাণই নিয়ে নিত আজকে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করেই জানি আমার মেয়ে খুবই দয়ালু আর খুব সুশীল, সুন্দরও। হ্যাঁ, শুধু হাইট একটু লম্বা হয়ে গেছে, তাই এত গুণ থাকার পরেও কেউ আমার মেয়েকে বিয়েই করতে চায় না জানেন। যেই এখানে আমাদের মেয়েকে দেখতে আসে, ওর লম্বা হাইটের জন্য কথা এগোনোর আগেই বিয়েতে বারণ করে দেয়। ওহো, এটা তো ভীষণই বাজে ব্যাপার। আপনার মেয়ে লম্বা হতে পারে, কিন্তু ওকে খুব সুন্দর দেখতে, আর গুণও আছে। আচ্ছা, তোমার নাম কি মা? আন্টি, আমার নাম রাশি। বাহ, ভীষণ সুন্দর নাম মা। আচ্ছা চলো, এবার আমি যাই। আরে হ্যাঁ দিদি, যদি আমি রাশিকে নিজের বাড়ির বৌমা বানাতে চাই, তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? আমার ছেলে অর্জুন, ও কোনো দিন আমার কথা ফেলবে না, দেখে নেবেন। যদি রাশি আমার বাড়িতে বউ হয়ে আসে, আমার ভালো লাগবে। কিন্তু দিদি, আমার কথায় খারাপ ভাববেন না, রাশি আজ আপনাকে বাঁচিয়েছে, তাই জন্যে আপনি এরকম ভাবছেন, তাই না? এটা একটা ক্ষণিকের সিদ্ধান্ত। আপনি আগে বাড়িতে গিয়ে বাড়ির সবার সাথে কথা বলুন। যদি সবাই রাজি হয়ে যায়, তাহলে আমার কোনো আপত্তিই নেই। আমি তো চাই যে আমি আমার মেয়ের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিই। শকুন্তলা বাড়িতে আসে আর অর্জুনকে সব কথা বলে। কি বলে মা? কম করে ওর হাইট 6 ফুটের বেশি ছিল। মা, কি কথা বলছো তুমি? আমি ওর সামনে কেমন লাগবো? আরে আমার হাইট তো 5 ফুট 8 ইঞ্চি। আরে অন্তত তুই আমার মতো এত বেটে তো নয়, তাই না? দেখ অর্জুন, ওই মেয়েটা সত্যি সত্যি ভীষণ ভালো। আমাদের বাড়িতে এলে আমাদের সংসার উজ্জ্বল হবে। মা, কিন্তু সবাই আমার উপরে হাসাহাসি করবে, বলবে আরে তোমার বউ তো অনেক লম্বা, এতটাই লম্বা যে তোমায় কোলে নিতে পারবে। বাজে কথা বন্ধ করো। তোমার হাইট এতটাও কম নয়। আমি একবার বললাম তো যে রাশি এই বাড়ির বৌমা হয়ে আসবে। আরে ভাই, মেনে যাও অর্জুন, তোমার মায়ের হাইট অবশ্যই কম, গত 26 বছর ধরে আমার মাথাতেই বসে আছে। আর আমি জানি তোমার কোনো কথা চলবে না। অর্জুনকে একটা সময় হার মানতেই হয়, আর রাশি অর্জুনের সাথে বিয়ে হয়ে তাদের বাড়িতে আসে। সবাই রাশির লম্বা হাইট দেখে হয়রান হয়ে গেছিল, আর সেদিকে শকুন্তলার ছোট হাইট। আরে এটা কি শকুন্তলা এত লম্বা বৌমা নিয়ে এসেছে? ও তো বৌমা কোনো ভুল করলে তাকে ঠিক করে বোকাও দিতে পারবে না। বৌমা ওকে তুলে বাড়ি থেকে বার করে দেবে। আরে ওদের পরিবারের তো ভীষণই অদ্ভুত কাহিনী। ওদিকে শকুন্তলার হাইট এত কম, আবার ছেলে আর বরের হাইট একটু ঠিক আছে, তারপর বৌমা এত লম্বা। এটা করার দরকার কি ছিল? আর সবার কথাবার্তা অর্জুনের কান অব্দিও আসছিল। অর্জুন তখনই তার মাকে প্রচণ্ড রাগের চোখে দেখল। লোকেদের নিয়ে কি হবে, মানুষ তো বলতেই থাকবে, তাই না? কিন্তু আমি জানি যে রাশি খুবই ভালো মেয়ে। অর্জুনের রাশিকে একদম পছন্দ ছিল না। যখনই ওর পাশ দিয়ে হেঁটে যেত, তার নিজেকে দেখে মনে হতো যে ও অনেকটাই বেঁটে। আরে অর্জুন বাবা, যবে থেকে রাশি বাড়িতে এসেছে
তুই ওকে কোথাও বেড়াতেই নিয়ে যাসনি। যাও, আজকে ওকে কোথাও থেকে ঘুরিয়ে আনো। জানি না তুমি মায়ের উপরে কি জাদু করেছ, আমার তো একটা কথাও শোনে না। চলো, এবার চলো আমার সঙ্গে। অর্জুন নিজের মোটরসাইকেলটা বের করে। ওর পিছনে বসে থাকা রাশিকে অনেকটা বেশি লম্বা লাগছিল। রাস্তায় প্রত্যেকেই ওদেরকে ঘুরিয়ে ঘুরে তাকিয়ে দেখছিল। তারপরে ওরা একটা রেস্টুরেন্টে পৌঁছয়। ওখানেও সব লোক ওদের দুজনের দিকেই তাকিয়েছিল। দেখলে, সবাই শুধু আমাদের দিকেই তাকিয়ে আছে। অর্জুন, তুমি সবার দিকে এত লক্ষ্য কেন দিচ্ছ? আমরা এখানে খাবার খেতে এসেছি, আর খাবার খেয়ে চলে যাব। খাবার খাওয়ার পরে ওরা দুজন পার্কিংয়ের দিকে যায়। ওখানে অনেক ভিড় হয়েছিল। 10-11 বছরের একটা ছেলে তার মা বাবার উপর প্রচণ্ড রাগ করে গাছের উপরে গিয়ে বসে যায়। আর ওর মা বাবা ওকে রিকোয়েস্ট করছিল যাতে ও তাড়াতাড়ি নিচে নেমে আসে। আর ছেলেটা ওদেরকে বলছিল যে ওকে ফোন দাও, না হলে ও ওখান থেকেই ঝাঁপ মেরে দেবে। হে ভগবান, আজকালকার বাচ্চাগুলোও না এত জেদ। ও যদি গাছ থেকে লাফায় তো অবশ্যই ওর চোট লাগবে। আরে নিচে দেখো, কত পাথর পড়ে আছে। অর্জুনজি, আমরা চাইলে এই বাচ্চাটাকে নামাতে পারি। কিভাবে? তখন রাশি অর্জুনের হাতটা ধরে নিয়ে গাছের কাছে যায়, যেদিকে বাচ্চার পিঠটা ছিল। ওদিকেই রাশি দাঁড়িয়ে যায় এবং অর্জুনকে তার পিঠের উপর দাঁড় করিয়ে নেয়। অর্জুন পিছন থেকে ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরে নিচে নামিয়ে আনে। হ্যাঁ, আপনাদের দুইজনকে ধন্যবাদ। আপনারা এত ভালো বুদ্ধি করেছেন। কিন্তু আঙ্কেল, এটা তো আমার বউয়ের আইডিয়া ছিল। বাচ্চাদের সব জেদ পূরণ করবেন না। আরে ওকে কিছু তো বোঝান। আরে অবশ্যই অবশ্যই, আমরা একে অবশ্যই বোঝাবো। আরও একবার আপনাদের অনেক ধন্যবাদ। তখন ওখানকার সবাই অর্জুন আর রাশির তারিফ করতে ব্যস্ত ছিল। এইটা দেখেই অর্জুনের প্রথমবার খুব ভালো লাগে, আর ও আনন্দের সঙ্গেই রাশিকে নিয়ে বাড়ি চলে আসে। তোমার ব্যাপারে একদম ঠিক কথা বলতো। সত্যি, তোমার মাথায় প্রচুর বুদ্ধি আর দয়ালু। ওই দিন মায়ের প্রাণ বাঁচিয়েছ, আর আজকে বাচ্চাটার। আমায় ক্ষমা করে দাও। আমি আজ পর্যন্ত তোমার সঙ্গে ঠিকভাবে কথা পটুকু বলিনি। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল নিজের মায়ের উপর, যে উনি আমার বিয়েটা এত লম্বা মেয়ের সঙ্গে দিয়েছেন। কোনো ব্যাপার না অর্জুন, আজকে তো সব ঠিক হলো, তাই না? আর কিছুদিন পরে তাদের কলোনিতে জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছিল। চারদিকে 2 হাঁড়ি ভাঙার কথাবার্তা চলছিল, আর পুরস্কারে নগদ 1 লাখ টাকা ছিল। কিন্তু ওখানকার শর্ত এটা ছিল যে সব থেকে কম সংখ্যক লোক ওখানে এসে ওইটা ভাঙবে। আরে রাশি, অর্জুন, আরে শুনছো? অর্জুনের বাবা, আরে আমি শুনলাম যে আমাদের পাড়ায় দই হাঁড়ি ফাটানোর জন্যে 1 লাখ টাকা দেওয়া হচ্ছে। কিন্তু ওরা শর্ত দিয়েছে যে অনেক লোকজন নয়, কিছু সংখ্যক লোক মিলে হাঁড়ি ফাটাতে পারলে তবেই। আরে অর্জুনের মা, তুমিও এইসবের মধ্যে কি পড়ে যাও? এইটা কি তোমার হাঁড়ি ভাঙার বয়স নাকি? আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমার শরীরের যদি কোনো হাড় গোড় ভেঙে যায়, সেটা আর জোড়া লাগবে না। এবারের মধ্যে বয়স কোথা থেকে এলো? হ্যাঁ, এটা তো মনের ব্যাপার না যে আমি জীবনে একবার অন্তত জন্মাষ্টমীর হাঁড়ি ফাটাতে চাই, ব্যাস এইটুকুই। আর আমি নিজে থোড়ি না ওই হাঁড়ি ফাটাতে যাচ্ছি। আরে মা, আপনি চিন্তা করবেন না, এই 1 লাখ টাকা তো আমাদের বাড়িতেই আসবে। কিন্তু কি করে বৌমা? জন্মাষ্টমীর হাঁড়ি যখন কাল ফাটবে তখন দেখে নেবেন যে কি করে। পরের দিন ওদের কলোনির সব লোক ওখানে জড়ো হয়েছিল। কিছু ছেলে দলবল মিলে ওখানে আসে আর দই হাঁড়ি ভাঙার জন্য রিকোয়েস্ট করতে থাকে। না না, এত ছেলে পিলে নয়, 4 জন মিলে যদি এই হাঁড়িটা ভাঙতে পারো তো বলো, না হলে এখান থেকে চলে যাও। আরে ওই পর্যন্ত তো আমাদের হাত ঢোকা যাবে না। আমরা তো দলে মিলে ওই হাঁড়িটা ভাঙবো। না না ভাই, না না, এই নিয়ম তো আমি ভাঙতে পারবো না। আরে এরা তো নাটক করছে। এরা 1 লাখ টাকা দিতেই চায় না, তাই জন্যই ওরা এরকম নিয়ম রেখেছে। আর 4 জন বা 2 জন মিলে দইয়ের হাঁড়িটা ভাঙবে কি করে? তুমি একদম ঠিক বলেছো দাদা। 2 জনে মিলে তো দই হাঁড়ি ভাঙার কথাই নয়।
আরে চলো চলো, এরা তো বোকা বানাচ্ছে আমাদেরকে। তখনই শকুন্তলা নিজের বৌমা, ছেলে এবং স্বামীকে নিয়ে ওখানে চলে আসে। রাশি আয়োজকের কাছে গিয়ে 2 হাঁড়ি ভাঙার জন্য নাম দেয়। আরে ভাই, তোমরা কজনে ভাঙবে? আমরা তো দুজনই আছি যারা হাড়ি ফাটাতে এসেছে, আমি আর আমার শাশুড়ি। সবাই রাশি আর তার শাশুড়িকেই দেখতে থাকে আর হাসতে থাকে যে বৌমা এত লম্বা আর শাশুড়ি এত বেঁটে। রাশি কারোর কথাতেই কান দেয় না। ও 2 হাঁড়ির নিচে দাঁড়ায় আর নিজের শাশুড়িকে নিজের কাঁধের উপর দাঁড় করিয়ে নেয়, আর ওর শাশুড়ি দড়িটা ধরে 2 হাঁড়িটা ভেঙে দেয় আর সবাই হাত তালি দিতে শুরু করে। 1 লাখ টাকা ওরা দুজনেই পেয়ে যায়। আরে রাশি, তোর জন্যে আজকে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হলো। আর এই দেখ, তুই বলেছিলি যে এই পুরস্কার আমরাই পাবো, আর আমরা পেয়ে গেছি। আরে বাহ দিদি বাহ, তোমার বৌমা তো কামালি করে দিয়েছে আজকে। আমার বৌমা তো 1 লাখে 1টা। এবার পুরো পরিবারকে রাশির খুব পছন্দ হয়। বাড়ির কাজকর্মগুলো ফটফট করে হয়ে যেত, পাখা পরিষ্কার করা হোক কিংবা রান্নাঘরের উঁচুতে রাখা জারগুলো। এবার যত লম্বা লম্বা লোকের কাজগুলো ছিল রাশি ফটফট করে করে দিত। অর্জুনেরও রাশিকে প্রচণ্ড পছন্দ হতে শুরু করে। অর্জুন আর রাশির বিয়ে পুরো 1 বছর হয়ে যায়, আর রাশি তার বাড়ির লোকেদের সবাইকে একটা খুশির খবর দেয় যে ও মা হতে চলেছে। রাশি, আমার প্রচণ্ড চিন্তা হচ্ছে, আমাদের হবু বাচ্চাটা লম্বা হবে নাকি ও বেঁটে হবে? এটা কি অর্জুন, এখনো ওই বাচ্চা পৃথিবীতে আসেইনি আর তুমি তার ব্যাপারে এইসব কিছু ভাবছো? প্রত্যেক মানুষের কিছু নিজস্বতা থাকে। আমি এত লম্বা, তাই বাড়ির সমস্ত উঁচু কাজ আমি করতে পারি, তাই না বলো? মায়ের হাইট একটু কম, তাই উনি নিচু হয়ে সব কাজ করতে পারেন। সব মানুষেরই নিজের কিছু গুণ থাকে, আমাদের বাচ্চারও নিজের কিছু না কিছু গুণ থাকবে। আরে হ্যাঁ রাশি, তুমি একদম ঠিক বলেছ। শুরুতে আমি দেখিনি, আমি তোমাকে একদমই পছন্দ করতাম না, কিন্তু তোমার গুণের জন্যই এখন আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমাদের বাচ্চা যেরমই হোক না কেন, এই গুণগুলো তো ওর মধ্যে জন্ম থেকেই থাকবে। ও তোমার মতোই বাহাদুর আর মায়ের মতোই দয়ালু হবে। আর কিছু মাস পরেই ওদের বাড়িতে বাচ্চা জন্ম হয়। সবাই প্রচণ্ড খুশি ছিল। আমি তো ভীষণ খুশি। ভগবানের দয়ায় মা আর বাচ্চা দুজনেই ভালো আছে। ভাই, দেখা যাবে যে ও তোমার মতো হয় নাকি মায়ের মতো। ভাই দেখো, আমি তো পরিষ্কার বলে দিচ্ছি, যার মতোই দেখতে হোক, কিন্তু আমার মতো যেন না হয়। আমি বাড়িতে সব থেকে বেশি বেটে। অন্তত এই ব্যাপারে আমার নাতি সব সময় খুশি থাকবে যে ওর সাথে ওর ঠাম্মা তার বয়সী হয়েই খেলা করছে। শকুন্তলার কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয়। সোলাপুর নামের একটা গ্রামে যশোদা তার 3 মেয়ে রাধা, গৌরী এবং পিহুর সঙ্গে থাকে। কিছু বছর আগে রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা যায়, যার পরে তার শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে ওকে গলা ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেয়। একে তো যশোদার মাথা থেকে তার স্বামীর হাতটা সরে গেছিল, তার উপরে তার শ্বশুরবাড়ির লোকজন ওকে এবং তার 3 মেয়েকে ঘর থেকেই বের করে দেয়। যশোদার কাছে ওখানে থাকার মতো আর কোনো জায়গাই ছিল না, আর না ওই গ্রামের মধ্যেও কোনো কাজ পাচ্ছিল, আর তাই ও কাজের খোঁজে শহরে চলে আসে। বাড়ি থেকে ওরা খালি পেটে বেরিয়েছিল এবং অনেক সময় বেরিয়ে গেছিল। তার মেয়েদেরও প্রচণ্ড খিদে পেয়েছিল। মা, মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না। হ্যাঁ মা, কাল থেকে আমরা দুজনেই কিচ্ছু খাইনি, এখন তো আমারও ভীষণ জোরে খিদে পেয়েছে। আমাদের কাছে কি খাওয়ার জন্য কিছুই নেই? না মা, আমার কাছে তো খাওয়ার জন্য কিছুই নেই, কিন্তু আমি কিছু একটা ব্যবস্থা করছি। এরপরে ধাবা এলে আমি সেখান থেকে তোদের খাইয়ে দেব। ওরা যখন কিছুটা দূর এগোয় তারপরে ওরা সামনে এক ধাবা দেখতে পায়। যশোদা তার 3 মেয়েকে ওই ধাবার ওখানেই নিয়ে যায়।
দাদা, আমার মেয়েরা কাল থেকে কোনো খাবার খায়নি। আমার কাছে টাকা পয়সা তো নেই, কিন্তু ব্যাস ব্যাস, তোমাকে আর আগের ঘটনা বলতে হবে না। তোমার মতো কত মেয়ে ছেলেই এখানে আসে সন্ধে অবধি। ধর্মশালা নয় এটা, ধাবা এটা। না, আপনি আমায় ভুল বুঝছেন। আমার কাছে আপনাকে দেওয়ার জন্যে টাকা নেই, কিন্তু আমি খাবার বদলে আপনার ধাবায় কাজ করতে পারি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমার ধাবায় রান্নার লোকটা আসেনি, তো তুমি আজকে আমার ধাবায় রান্না করবে। তার বদলে আমি তোমায় এবং তোমার মেয়েদেরকে খাবার খাওয়াবো। কিন্তু হ্যাঁ, আজকের পুরো দিনের জন্য তোমাকে এই ধাবায় খাবার বানাতে হবে। ঠিক আছে দাদা, আমি পুরো দিন এখানে কাজ করব। যশোদা এই ধাবাটাতেই সন্ধে অবধি খাবার বানানোর জন্য রাজি হয়ে যায়, যার বদলে ধাবার মালিক ওদেরকে ওখানে একটু খেতেই দেয়। সন্ধেবেলা কাজ শেষ হয়ে যাওয়ার পরে যশোদা তার 3 মেয়েকে নিয়ে ওখান থেকে বেরোতেই যাচ্ছে, তখনই হঠাৎ পিছন থেকে ধাবার লোকটা তাকে ডাকে। এই শোনো, আমি কিছুদিন ধরেই আমার ধাবাতে একটা নতুন কাজের লোক খুঁজছিলাম, কিন্তু আমি কাউকে পাচ্ছিলামই না। কিন্তু তুমি আজকে অসাধারণ খাবার বানিয়েছো। তোমার জন্য আজকে আমার ধাবার ভিড় বেড়ে গেছিল। আমি জানি যে তোমারও কাজে দরকার আছে, আর তাই তুমি যদি চাও তাহলে তুমি আমার এখানে কাজ করতে পারো। আমি তোমাকে মাসিক 8,000 টাকা দেবো। আর তোমার যদি মনে হয় তুমি রাত্রিবেলা ধাবাতেই থাকতে পারো, পিছনের দিকে একটা ঘর আছে, তুমি তোমার মেয়েদেরকে নিয়ে ওখানে থাকতেই পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনি আমার মতো দুঃখীর সাহায্য করে আমাকে আপনার কাছে ঋণী করে দিয়েছেন। ভগবান আপনার ভালো করুক। যশোদা ধাবার কাজটা পাওয়ার পরে ও একটু শান্তি পায়। ও ওইখানেই একটা সরকারি স্কুলে তার 3 মেয়েকে ভর্তি করে দেয়। রাধা, গৌরী, পিহু, দেখো আমি অনেক কষ্ট করে তোমাদের 3 জনকে মানুষ করছি, তাই তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো। আমি চাই যে আমার 3 মেয়ে যেন লেখাপড়া শিখে মানুষ হোক আর নিজেদের পায়ে দাঁড়াক। তুমি চিন্তা করো না মা, আমরা জানি যে তুমি আমাদের জন্যে কত লড়াই করছো। একদিন আমরা তোমার মাথা গর্বে উঁচু করে দেব। আমরা 3 জন তোমায় কথা দিচ্ছি। হ্যাঁ মা, আমরা তোমায় কথা দিচ্ছি। যশোদার 3 মেয়ে স্কুলে প্রচণ্ড মন দিয়ে পড়াশোনা করে। ওর বড় মেয়ে রাধার তো স্কুলে এটাও শেষ বছর ছিল। কিছুদিনের মধ্যেই ওর পরীক্ষাও শেষ হতে চলেছিল। সব কিছু খুব সুন্দর চলছিল। যশোদার 3 মেয়ে স্কুলে গেছিল সেদিন। তখনই ধাবার লোকটা যশোদার কাছে এসে ওর সাথে নোংরামি করার চেষ্টা করে, আর তখনই যশোদা রেগে গিয়ে এক জোরে থাপ্পড় মারে তাকে। তোর এত বড় সাহস যে তুই আমাকে থাপ্পড় মারছিস? তোকে দয়া দেখিয়ে আমি তোকে এখানে কাজে রেখেছিলাম, আর তুই আমার গায়ে হাত তুলছিস? চল বেরো এখান থেকে। আজকের পর থেকে নিজের মুখটাও দেখাবি না আমায়। আমি যদি আগেই জানতে পারতাম যে তুই এই ধরনের মানুষ, তাহলে আমি কোনোদিন তোর কাছে কাজই করতাম না। আরে তুই আমাকে কি বার করবি? হ্যাঁ, আমি নিজেই আমার মেয়েদের সাথে এখান থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমাকে আমার এই মাসের মাইনে দিয়ে দাও। কোন মাইনে? কিসের জন্য মাইনে? কোনো মাইনে টেনে পাবে না তুমি। আমাকে আমার টাকা দেবে না পুলিশকে ডাকবো? পুলিশকে ডাকবি? ডাক পুলিশকে। পুলিশের লোকেও তোকে কোনো সাহায্য করবে না, যা ডেকে নে। এমন সময় ওখানে যশোদার বড় মেয়ে রাধা তার স্কুলের শেষ পরীক্ষাটা দিয়ে ফিরেছিল। যখন সে পুরো ঘটনাটা শুনতে পায়, তখন ও ওই ধাবার লোকটার উপর প্রচণ্ড রেগে যায়। তোমার মতো মানুষরা তো নরকেও জায়গা পাবে না। গরিব মানুষদের পেয়ে তুমি তাদের ফায়দা তুলছো। এক তো তুই মায়ের সাথে অসভ্যতা করেছিস, আর এখন তাকে তার কষ্টের টাকাও দিচ্ছ না। একদিন তুই তোর কাজের ফল নিশ্চয়ই পাবি, মনে রেখো। ঠিক আছে, চলো চলো এখান থেকে বেরো। তোমার মতো 36 জন আসে। রাধা তার সমস্ত জিনিস গুছিয়ে নিজের মাকে নিয়ে তার ছোট বোনদের স্কুলের দিকে যায়। ও ওখান থেকে ওদেরকে নিজের সঙ্গে নিয়ে চলে। ওরা থাকার জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজতে থাকে, কিন্তু প্রত্যেকটা জায়গায় বাড়ি ভাড়া এত বেশি যে তারা ওখানে থাকার কথা ভাবতেও পারছিল না। দাদা, এত টাকা ভাড়া দেওয়ার আমাদের সাধ্য নেই। আপনি আমাদের এমন একটা বাড়ি দিন যেটা একটু সস্তা হবে। দেখো, একটা সস্তা ঘর তো আছে। ঘর বলবো না ঝুপড়ি বলতে পারো। ছাদটা একটু ভাটাভুটো আছে, কিন্তু 2,000 টাকা এর থেকে ভালো ঘর তুমি পাবে না। তোমার থাকার বন্দোবস্ত তো ওখানে হয়েই যাবে।
ঠিক আছে দাদা, আপনি আমাদের ওই ভাঙাচোরা বাড়িই দিন। আমি আমার মেয়েদের নিয়ে ওখানেই থাকব। যশোদা তার 3 মেয়ের সঙ্গে ওই ভাঙাচোরা বস্তিতেই থাকতে শুরু করে। কি হয়েছে মা, তুমি এত চিন্তা কেন করছো? এখন তো আমরা থাকার জন্য জায়গাও পেয়ে গেছি। থাকার জন্যে জায়গা তো পেয়ে গেছি, কিন্তু প্রত্যেক মাসে এই বাড়ির ভাড়াও তো দিতে হবে না? আর এখন তো আমার কাছে কোনো কাজও নেই। পরের মাসে বাড়ির মালিক ভাড়া চাইতে এলে আমি তাকে কোথা থেকে টাকা দেব বল? তুমি চিন্তা করো না মা, আমার 12 ক্লাসের পরীক্ষা হয়ে গেছে। এখানে শহরে অনেক কল সেন্টার আছে, ওখানে সব সময় চাকরি থাকে। আমি কাল ইন্টারভিউ দিতে যাব, আর আমার এক বন্ধুর বোন ওখানে চাকরি করে, তাই ওখানে আমি চাকরি পেয়েই যাব মা। রাধা পরের দিন ইন্টারভিউ দিতে যায় আর কল সেন্টারে জব করা শুরু করে দেয়। যশোদাও কিছু কিছু বাড়িতে বাড়ির কাজ করা শুরু করে। ও লোকেদের ঘরবাড়ি পরিষ্কার করা, তাদের রান্না বান্না করা এই কাজ করত। তার বড় মেয়ে রাধা সকালে জব করত আর রাত্রিবেলা গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করার জন্য পড়াশুনো করত। মা, তুই তো সারা দিন অফিসে এত কাজ করিস, আর তারপরে পুরো রাত পড়াশোনাও করিস। নিজের শরীরকে একটু আরাম দে মা, এভাবে তো তোর শরীর খারাপ হয়ে যাবে। না মা, আমার কিচ্ছু হবে না। এমনিও এটা আমার আরাম করার বয়স নয়। এখন তো আমায় অনেক কষ্ট করতে হবে, সফল হতে হবে। তোমাকে এই ভাঙা বাড়ি থেকে বের করে তোমার নামে একটা বড় বাড়ি নিতে হবে। আমি ততদিন শান্তিতে ঘুমাতে পারবো না যতদিন না আমি সফল হয়ে যাচ্ছি। সিভিল সার্ভিসের এক্সাম ক্লিয়ার করার জন্য রাধা পুরো রাত জেগে জেগে পড়াশুনো করে। আর তার সঙ্গে তার গ্র্যাজুয়েশনের জন্য সে ডিস্টেন্স থেকে পড়াশুনো করে। নিজের ক্ষমতায় সে প্রথম অ্যাটেম্পটেই সিভিল সার্ভিসের এক্সাম ক্লিয়ার করে ফেলে আর এক আইএএস অফিসার হয়ে যায়। আমার মেয়ে, আমি তোকে নিয়ে ভীষণ গর্বিত। তুই দেখিয়ে দিয়েছিস যে কেউ যদি মন থেকে সফল হতে চায় তাহলে যে কোনো পরিস্থিতিতে কষ্ট করে সফল হতে পারে। তুই আজকে আমার মুখ গর্বে উজ্জ্বল করে দিয়েছিস। যশোদা এবং তার 2 মেয়ে রাধাকে গলায় জড়িয়ে ধরে। নিজের মেয়ের সফলতা দেখে যশোদার চোখে জল চলে আসে। তার 2 ছোট মেয়ে বলে, আমিও ভীষণ তাড়াতাড়ি রাধা দিদির মতো সফল হয়ে দেখাবো, তারপর তোমার আমাকে নিয়েও গর্ব হবে। হ্যাঁ মা, আমিও বড় হয়ে ভীষণ সফল হয়ে দেখাবো। হ্যাঁ আমার বাচ্চারা, রাধার মতো তোমাদের উপরেও আমার পুরো ভরসা আছে যে তোরা দুজনও ভীষণ সফল হবি আর আমার নাম নিশ্চয়ই উজ্জ্বল করবি। চাকরি পাওয়ার পরে রাধার থাকার জন্য একটা গভর্নমেন্ট কোয়ার্টারও পায়। সে তার মা এবং তার 2 বোনের সঙ্গে ওখানেই থাকে। নিজের 2 বোনের পড়াশোনার খরচাও সে নিজেই ওঠায়। কিছু বছর পরে তার ছোট বোন গৌরীরও ক্লাস 12-এর রেজাল্ট চলে আসে, যেখানে সে খুব ভালো র্যাঙ্ক করে। গৌরী, তোমার 12 ক্লাসের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এবার তুমি বলো, তুমি এরপর কি করতে চাও? তুমি যা পড়তে চাও আমি সেটাতে তোমাকে পুরো সাপোর্ট করব। দিদি, আমি জানি যে আমিও তোমার মতো সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, কিন্তু আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই। আমার সবসময়ই ফ্যাশন ডিজাইনিং ভীষণ ভালো লাগে। আরে, তোমার যখন ফ্যাশন ডিজাইনিংয়ে এত ইন্টারেস্ট, তাহলে তুমি সেটা নিয়ে পড়ো। আমি আমার সিদ্ধান্ত তোমার উপর চাপাবো না। আমি শুধু এটা চাই যে তুমি যা কিছু চাও সেটাই করো আর সফল হও। নিজের পায়ে দাঁড়ানো আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি জরুরি। কিন্তু দিদি, আমি জানি না যে মা ফ্যাশন ডিজাইনিং এর জন্য রাজি হবে কিনা। তুমি মাকে নিয়ে চিন্তা করো না, মায়ের সাথে আমি কথা বলবো। তুমি শুধু অ্যাডমিশনের প্রস্তুতি নাও। নিজের ছোট বোন গৌরীকে ফ্যাশন ডিজাইনিং পড়ার জন্য ভালো কলেজে সে ভর্তি করে। কিছু বছর পর তার সব থেকে ছোট বোন বিহু ডক্টরি পড়ার জন্য বিদেশে চলে যায়। কিছু বছর পরে গৌরী একটা বড় ফ্যাশন ইনস্টিটিউটে ফ্যাশন ডিজাইনিং পড়াতে শুরু করে, আর পিহুও ডক্টর তৈরি হয়ে নিজের বাড়িতে ফিরে আসে। যশোদার সারা জীবনে করা কষ্ট এবং ভালোবাসা থেকে তার 3 মেয়ে সফল হয়ে ওঠে, আর তার 3 মেয়েকে মানুষ করার স্বপ্নটাও পূরণ হয়ে যায়।